মোহনা হুট করে আদিত্যকে জড়িয়ে ধরল। মোহনার ধাক্কায় তাল সামলাতে না পেরে আদিত্য এক পা পিছিয়ে গেল। আদিত্য একটা মুচকি হাসি দিয়ে মোহনাকে জড়িয়ে নিল নিজের সাথে। একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আদিত্য তার টি শার্টের বুকের দিকটা কিছুটা ভেজা আন্দাজ করল। দুই হাত দিয়ে মোহনার মুখটা উঁচু করতেই দেখতে পেল মোহনার চোখ বেয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে তার চোখের পানি মুছে দিল আদিত্য। তুমি তাহলে ওই শাকচুন্নিটাকে বিয়ে করে ফেলবে, তাই না? কে বলেছে তোকে? 2 দিন পর তার বাবা আসবে কথা বলতে। তুমি কেন আমাদের ব্যাপারটা সবাইকে বলছো না? সময় হোক। কখন সময় হবে? যখন তুমি তাকে বিয়ে করে সংসার করবে আর তোমার ছেলে মেয়েগুলো আমায় ফুপি ফুপি বলে ডাকবে তখন। হুম। একটা দুষ্টুমির হাসি দিয়ে, দেখো, আমি কিন্তু এইসব ফাইজলামি করতেছি না। তুমি না হয় আজকের ভিতর কিছু করবে, না হয় আমার মরামুখ দেখবে। আচমকায় ঠাস করে এক চর পড়ে গেল মোহনার গালে। আবারও তুই মরার কথা মুখে আনলি? মোহনা গালে হাত দিয়ে বলে ওঠে, মারো, তোমার যত ইচ্ছে মারো, পারলে মেরেই ফেলো। তারপরেও আমি তোমাকে চাই। তুমি হিনা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। সত্যি, তোকে মেরে ফেলবো আমি যদি এরকম কথা আর বলিস। এ বলেই আদিত্য রুমের দিকে হাঁটা ধরল। থেমে গিয়ে আবার মোহনার দিকে তাকালো সে। সামনে তো বিয়ে, বিকেলে একটু কেনাকাটা করব, আর তুইও আমার সাথে যাবি। রেডি থাকিস। মোহনা এবার আর কিছু বলছে না। নিজের ভালোবাসার মানুষের বিয়ের কেনাকাটা করবে সে, কয়জনের ভাগ্যে জুটে। দুপুরে শ্রাবণ ও তার মা একসাথে লাঞ্চ করছে। কাজের মেয়েটা খাবার সাজিয়ে দিচ্ছে টেবিলে। মা, হয়তো আজ আমাদের সাথে এখানে অনিকাও থাকতো। ওই চরিত্রহীন মেয়ের কথা আমি শুনতে চাই না। ওর আসল চেহারাটা সেদিন তো নিজের চোখেই দেখলি। এমনও তো হতে পারে যা সত্য তা আমরা দেখছি না, আর যা দেখছি তা সত্যি না। তুই কি আমার নিজের চোখে যা দেখেছি তাই অবিশ্বাস করতে বলছিস? জাদুতে বিশ্বাস করো? মোটেও না। আমিও কিন্তু একটা জাদু জানি। কেমন? শ্রাবণ টেবিলে একটা কাগজের টুকরো রাখলো। মা, তুমি এখন শুধু আমার হাত আর কাগজের দিকে তাকিয়ে থাকো, আর দেখতে থাকো জাদু। আমার আঙ্গুলের ইশারায় কাগজটা কিভাবে নড়াচড়া করে দেখো। শেফালি, তুমিও দেখো, শুধু আমার হাত আর কাগজের দিকে। মেঘলা চৌধুরী ও শেফালি দুজনেই তাকিয়ে আছে কাগজটার দিকে। সত্যিই কাগজটা তার আঙ্গুলের ইশারায় নাচে। মেঘলা চৌধুরীর চোখ বড় বড় করে তাকিয়ে আছে কাগজটার দিকে। আমার হাতের ইশারায় যে কাগজটা নাচছিল সেটা তোমার বিশ্বাস হয়েছে? মেঘলা চৌধুরী হ্যাঁ বা না এর মাঝামাঝি উত্তর দিতে গিয়ে মুখ ফুসকে হ্যাঁ বলে দিল। তার মানে তুমি বিশ্বাস করছো যে আমার হাতের ইশারায় কাগজটা নাচছিল? হ্যাঁ, কিন্তু তুমি যা দেখেছো সবই ভুল। আর যা সত্য তা তুমি দেখোনি। তুমি কি আমার মুখের দিকে তাকিয়েছিলে? আমি যে খুবই গোপনীয়তার সাথে ফু দিয়ে কাগজটা নাড়িয়েছি সেটা খেয়াল করেছিলে? না। হতে পারে অনিকার ব্যাপারটাও এরকম। হয়তো সত্যিটা এখন আমাদের জানার বাইরে। কাগজ আর হাতের মাঝে ফুটো যেমন তোমাদের অজানা, অনিকা এবং ছেলেটার মাঝেও এমনজন আছে তা হয়তো আমাদের অজানা। এসির মাঝেও শরীরটা কেমন ঘামাচ্ছে মেঘলা চৌধুরীর, হয়তো ছেলের কথা শুনেই। বিকেলে আদিত্য মোহনার ঘরে গিয়ে দেখে মোহনা এখনো রেডি না হয়ে বসে আছে। কি রে, তুই এখনো রেডি হসনি? আমি যাব না, তুমি তোমার বউকে নিয়ে যাও। কথা না বাড়িয়ে চুপচাপ কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নে। আর খবরদার, মুখে মেকআপ দিবি না। পারবো না, যাও তো এখান থেকে। তাহলে কি আমি জামা পরিয়ে দেব? মোহনা এবার কিছুটা লজ্জা নিয়ে মাথা নিচু করে নেয়। আদিত্য ড্রাইভিং করছে, আর অপর সিটে মোহনা বাইরের দিকে তাকিয়ে আছে। আদিত্য জোর করে তাকে নিয়ে এসেছে। দুজনের মাঝে নীরবতা। আদিত্য মাঝে মাঝে দুই একটা কথা বললেও মোহনা সাড়া দিচ্ছে না। হয়তো আদিত্যের বলা কথাগুলো মোহনার কান অব্দি পৌঁছাচ্ছে না। হঠাৎই গাড়ির জোরে ব্রেক করায় মোহনার ধ্যান ভাঙে। মহারানী, অনুগ্রহ করে এবার নামবেন কি? আদিত্যের কথা শুনে মোহনা বাইরের দিকে একটু ভালো করে চোখ দিতেই বড় একটা সাইনবোর্ডে লেখা দেখে কাজী অফিস। মোহনার বুকের চিনচিন ব্যথাগুলো এবার ধীরে ধীরে কমে আসছে, কিন্তু বেড়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকধুক শব্দটা। গাড়ি থেকে নেমে নিচে দাঁড়ায় সে। আদিত্য তার হাত ধরে সোজা কাজী অফিসের ভেতরে নিয়ে যায়। মোহনার বুকে ধুক ধুক শব্দটা বেড়েই চলছে। এতদিন তো সে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, তাহলে কেন আর তার এত ভয় করছে? আর এই সময় নিজেকে অনেক স্বার্থপরও মনে হচ্ছে তার।
তার আপন মানুষগুলোকে না জানিয়ে এত বড় একটা কাজ করতে যাচ্ছে সে। ভেতরে প্রবেশ করতেই দুজনকে দেখতে পায় মোহনা। হয়তো আদিত্যের বন্ধুই হবে। কিছুক্ষণের ভেতর একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেল দুজন। 101 টাকা দেনমোহরে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। মনের ভয়টা বেড়েই চলল, সাথে কিছুটা লজ্জাবোধও করছে। একটু আর চোখে আদিত্যের দিকে তাকায় সে। এ লোকটা এখন আমার বিবাহিত স্বামী ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। কিন্তু কেন তার এত লজ্জা লাগছে? সে তো ঠিকই তার স্বপ্নের ছোঁয়া পেতে যাচ্ছে, কিন্তু সবার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারবে কি? রাত ঘনিয়ে এলো। আদিত্য আর মোহনা বাড়ি ফিরে আসলো। বাড়িতে প্রবেশ করা মাত্রই মোহনার বুকটা কেঁপে ওঠে। কিন্তু আদিত্যের দিকে তাকিয়ে কোনো চিন্তার ছাপই দেখতে পায় না সে। ওদিকে শ্রাবণ বসে আছে ওই লোকটার সামনে। লোকটার মুখ থেকে আগুনের ঠিকানাটাই বের করতে পারছে না সে। সে বলে যাচ্ছে আগুনের সাথে শুধু ফোনেই তার কথা হয়েছিল, কিন্তু নাম্বারটা বন্ধ। তাই লোকটার কথা শ্রাবণ বিশ্বাস করতেই পারছে না। আগুনকে পেলেই হয়তো মূল বিষয়টা সামনে বেরিয়ে আসবে, নাকি এর ভেতরেও অন্য কেউ লুকিয়ে আছে তা শ্রাবণের জানার বাইরে। ওদিকে রুমে একা বসে আছে মোহনা। নিজের মধ্যে একটা নতুন বউ বউ ফিলিংস আসছে। বারবার যেন হারিয়ে যাচ্ছে আদিত্যকে নিয়ে তার স্বপ্নের জগতে। কিছুটা লজ্জাও হচ্ছে তার, সাথে জড়িয়ে আছে কিছু ভয়। কি করে সবাইকে বলবে তাদের বিয়ের কথা? মোহনার দরজার দিকে তাকাতে দেখে আদিত্য দরজা আটকে ধীরে তার দিকে এগিয়ে আসে। মোহনা একটা শুকনো ঢোক নিল। আদিত্য যতই তার দিকে এগিয়ে আসছে ততই তার বুকের ভেতরের ধুক ধুক হৃৎপিণ্ডের আওয়াজ বেড়েই চলেছে। কিন্তু এর আগে কোনোদিন আদিত্যকে দেখে সে এতটা নার্ভাস ফিল করেনি। কিন্তু আজ কেন এমন লাগছে? আদিত্যকে এখন তার কাছে স্বামীর অধিকার চাইবে? কিন্তু এভাবে কেন? একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে এই দিনটার জন্য, আর আজ কিনা তার চোরের মতো মনে হচ্ছে। আদিত্য তার বিছানার কাছাকাছি আসতেই মোহনা আদিত্যের সামনে গিয়ে দাঁড়ায়। ফুলসজ্জাতে নাকি প্রথমে মেয়েরা স্বামীকে সালাম করে, কিন্তু আজ কি তার ফুলসজ্জা? মনের অজান্তে আদিত্যকে সামাল করে ফেলল সে। কিন্তু মনে অদ্ভুত ধরনের একটা ভয় কাজ করছে। ভয়ে ভয়ে পিছুতে গিয়ে বিছানায় পড়ে গেল সে। আদিত্য এবার তার শরীরের ওপর দিয়ে তার মুখোমুখি। মোহনা আদিত্যের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলছে। কি অদ্ভুত বর রে বাবা! কিছু বলা নেই কওয়া নেই, সোজা নিজের অধিকার ভোগ। হায়রে কপাল আমার! মোহনা চোখ দুটো বন্ধ করে মুখটা একপাশে করে রাখল। হয়তো আদিত্যের ছোঁয়ার জন্য অপেক্ষা করছে সে। মুখটা অদ্ভুত রকমের ভয় ও লজ্জায় মাখামাখি। কিছুক্ষণ পর মিটমিট করে চোখ খুলতে দেখে আদিত্য আর নেই। দরজাটাও খোলা, হয়তো চলে গেছে। এক হাতে ভর দিয়ে উঠে বসে সে। দেখে বিছানার পাশে একটা চিরকুট রাখা। একটু ঝুঁকে এক হাত বাড়িয়ে চিরকুটটা তুলে নিল সে। এই মুহূর্তে তোকে সম্বোধন করে লিখার মতো কোনো শব্দ মাথায় আসছে না আমার। এটা না হয় অনুভূতিতেই থেকে যাক। স্বামীর অধিকার চাইতে আসিনি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। অধিকার চাইব সেই দিন, যেদিন সবাইকে মানিয়ে তোকে স্ত্রী হিসেবে সম্বোধন করতে পারবো। কাগজটা পড়তেই মোহনার একটা লজ্জামাখা হাসি মুখ দিয়ে অজান্তে বেরিয়ে যায়। স্বামী! ইস! ভাবতে শরীরটা শিউরে ওঠে। এত বছর ভাই ডেকে আসা লোকটাকেও যে সে কি বলে সম্বোধন করবে ভেবে পাচ্ছে না। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সেদিন থেকেই যেন চোখের ঘুম বিলীন হয়ে গেল অনিকার। প্রায় ওই সময়টাতে হয়তো একটু আগে সে তার ভালোবাসার মানুষটি থেকে একটা মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে দূরে সরে গেল। সেই মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। তেলে তেলে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে তাকে। কিন্তু চোখ দিয়ে পানি নামক কোনো কিছুই বেরিয়ে আসছে না। মনে হচ্ছে চোখ দুটো আজ জমে পাথরের রূপ ধারণ করেছে। মিটমিট করে ব্যালকনির দিকে তাকাতেই কারো ছায়ার আভাস দেখতে পাইছে। একটা লোক রুমের ভেতরে প্রবেশ করলো। দরজার সামনে দাঁড়াতেই অনিকা তার দিকে ভালোভাবে তাকায়। বাইরে মিঠি মিঠি চাঁদের আলো। অন্ধকার ঘরটায় চেহারাটা বুঝতে পারছে না সে। অপরিচিত মনে হলেও এত অপরিচিত নয়। কাপা গলায় অনিকা বলে ওঠে, কে? কে আপনি? আর এখানেই বা কি চান? আরে, এত সহজেই ভুলে গেলে তোমার প্রিন্সটাকে? প্রিন্স শব্দটা কেমন পরিচিত মনে হচ্ছে তার। আরে হ্যাঁ, এটা তো সাইমের কমন ডায়লগ। 2 বছর আগেও যে তার পিছন পিছন ঘুরে ঘুরে
তার জীবনের অর্ধেক সময় নষ্ট করেছিল। এটা আবার সাইম নয় তো? সে তো হঠাৎ করে হারিয়ে গিয়েছিল 2 বছর আগে। সাইব নামটা দেখে মনে রেখেছো তুমি? শুধু এটাই ভুলে গেছো যে আমি তোমাকে কত ভালোবাসতাম। কি করিনি আমি তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য? অবশেষে শ্রাবণের সাথে বিয়েটা পর্যন্ত ভাঙতে হলো আমার। মুহূর্তেই অনিকা এগিয়ে গিয়ে সাইমের গালে চড় বসিয়ে দেয়। কেন করলেন আমার সাথে এমন? আপনি যেমন আমাকে ভালোবাসতেন তার চাইতেও বেশি ভালো আমি শ্রাবণকে বাসি। যদি আপনি আমায় সত্যি ভালোবাসতেন তাহলে পারতেন সবার সামনে আমার আর আমার ফ্যামিলির সম্মানটা মাটির সাথে মিশিয়ে দিতে। আর যাই করো, এখন আর শ্রাবণের ফ্যামিলি তোমায় মেনে নেবে না। আমি এখনো তোমায় ভালোবাসি। আমি শ্রাবণের চাইতেও তোমায় বেশি সুখে রাখবো অনিকা। ঠাস। আপনার মতো মানুষের মুখে ভালোবাসার শব্দটা মানায় না। শব্দটা অনেক পবিত্র। আপনার মতো নোংরা মানুষের মুখে তা শোভা পায় না। এই মেয়ে, কি ভেবেছিস কি তুই? এতক্ষণ ভালোভাবে কথা বলছি দেখে মাথায় ঢুকছে না নাকি? আমি চাইলে ভালোবাসা এখনই আদায় করে নিতে পারি, কিন্তু আমি তোমার ইচ্ছে দিয়েই তোমায় ভালোবাসতে চাই। অনিকার গালটা টিপে ধরে কথাটা বলল সে। লোকটা আবার মিঠি মিঠি চাঁদের আলো অন্ধকার মেশানো হাওয়ায় মিলিয়ে গেল। অনিকা পিটপিট করে চেয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ভাই, আমায় আর কতদিন এভাবে রাখবেন? আমি তো সব কিছু বলেই দিলাম। এবার আপাতত আমায় যেতে দিন। তুই যে আমার আগুন পর্যন্ত পৌঁছানোর প্রধান হাতিয়ার, এত সহজে কি করে যেতে দিই? আর তুই যে মিথ্যে বলছিস না, তারও তো কোনো প্রমাণ নেই। মুহূর্তেই লোকটার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আগুন নামক একটা শব্দ ভেসে উঠল। শ্রাবণ ইশারা করে বলল ফোনটা রিসিভ করতে। কি রে, কোথায় তুই? কাজ শেষ হওয়ার পর তো তোর আর কোনো খোঁজ পেলাম না। বাকি টাকাটা নিবি না নাকি? শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম ভাই, এখন বাড়িতেই আছি। কাল ঠিক ওইখানেই থাকবি যেখানে আমাদের ডিল হয়েছিল। আচ্ছা ভাই, কখন আসতে হবে? ভোর 5টায়। ওকে ভাই। ঠাস। শালা, তুই তো বললি শুধু ফোনেই কথা হয়েছিল। সকালে ঘুমো ঘুমো চোখে চায়ের কাপের সাথে প্রিচের ঘর্ষণের কিছু আওয়াজ কানে আসে তার। ভাবল মোহনা চা নিয়ে এসেছে হয়তো। চোখ বন্ধ করে শুয়ে আছে আদিত্য, নতুন বউকে একটু রাগাবে বলে। এদিকে অনেকক্ষণ ধরে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অর্পিতা। আদিত্যের ওঠার কোনো নামগন্ধও নেই। ওদিকে মোহনা মোহনা ঘুম থেকে উঠে এগিয়ে আছে আদিত্যর রুমের দিকে। অর্পিতা মনে একরাশ বিরক্ত নিয়ে চায়ের কাপটা রেখে সেখান থেকে হাঁটা ধরল। পেছন থেকে আদিত্য তার হাতটা ধরে হিচকে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। মোহনা দরজার সামনে এসেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আদিত্য অর্পিতাকে জড়িয়ে ধরে আছে, এটা কি করে মেনে নেবে সে? হঠাৎ আদিত্য খেয়াল করে তার বুকে মোহনা নয়, বরং অর্পিতা। মুহূর্তে অর্পিতাকে ছেড়ে দিল আদিত্য। কি করতে কি করে ফেলল সে? অর্পিতা এখনও তার বুকের উপর শুয়ে আছে। দরজার দিকে আদিত্যের চোখ পড়তে দেখে মোহনা মুখে 2টা হাত দিয়ে চেপে ধরে দৌড় দিল নিজের রুমের দিকে। অর্পিতাকে ধাক্কা দিয়ে সরাতেই অর্পিতা একটা লজ্জামাখা হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আদিত্যের বুঝতে বাকি নেই কত বড় একটা ভুল করে ফেলল সে। জাস্ট মিস্টেক। ওদিকে শ্রাবণ বসে আছে আগুন নামক ছেলেটার মুখোমুখি। মুখ দিয়ে রক্ত পড়ছে আগুনের। হয়তো অনেক মেরেছে শ্রাবণ। সত্যিটা জানার অপেক্ষা করছে সে। কাপা কাপা গলায় আগুন কথা বলছে শ্রাবণের সাথে। অবশেষে সত্যিটা মুখ থেকে বের করতে পারল শ্রাবণ। সত্যটা শোনা মাত্রই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল শ্রাবণের। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মোহনা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুজল। শেষ পর্যন্ত আদিত্য এতটা নিচে নেমে যাবে তা ভাবতে পারছে না মোহনা। ভাবতে যেন বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। তাহলে কি সে অর্পিতাকে পছন্দ করে? ভাবতেই অবাক লাগছে তার। প্রেম করে বিয়ে করে আবার নাকি সতীনের ঘরও করতে হবে। প্রচুর ঘৃণা হচ্ছে আদিত্যের ওপর। ভাবতেই ঘৃণা হচ্ছে যে এটা তার বিয়ে করা স্বামী। মোহনাকে রুমে না পেয়ে ব্যালকনিতে চলে এলো আদিত্য। মোহনার সামনে যেতেই মোহনা এক পা পিছিয়ে যায়। কেন আসলে এখানে তুমি? এত তাড়াতাড়ি রোমান্স শেষ? মোহনা, বিশ্বাস কর। কি বিশ্বাস করতে বলছো আমায়? নিজের চোখে যা দেখলাম তাও কি মিথ্যে? এটা পুরোটাই একটা মিস্টেক। বিশ্বাস কর,
যাও, তুমি তোমার ওই অর্পিতার কাছে যাও। আমি আসলে বোকা ছিলাম, এতদিন বুঝতে পারিনি কেন তুমি আমাদের কথা কাউকে বলছো না। বিষয়টা জানাজানি হয়ে গেলে ওই অর্পিতা তোমায় চিপকা চিপকি করতে দিবে, তাই? এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, এক ঢিলে দুই পাখি মারতে চাইছো তুমি। বউ মানে কি শুধুই রক্ষিতা, যে একটা দিয়ে হবে না তোমার, দুজনকে লাগবে? তোমার মনের ভেতর যে এতটা নোংরা তা আমার আগে জানা ছিল না। ঠাস, নিজের অজান্তেই মোহনার গালে চর বসিয়ে দিল আদিত্য। মোহনা বাম হাতটা গালে দিয়ে ছলছলভাবে তাকিয়ে আছে আদিত্যের দিকে। এই সেই আদিত্য যে কিনা কালো আমায় নিজের বুকে টেনে নিয়েছিল। এই সেই আদিত্য যে কিনা সবার চোখ আড়াল করে চিরকালের মতো আমায় নিজের করে নিয়েছিল। অর্পিতাকে এমন করলো যে একদিনে আদিত্য এমন পাল্টে গেল। একটা মেয়ের জন্য তার সদ্য বিয়ে করা স্ত্রীর গায়ে সে হাত তুলল। মোহনা গালে এক হাত দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আদিত্য নিজেও ভেবে পাচ্ছে না যে কি করে ফেলল সে। বেলা 12টা ছুঁই ছুঁই। মিষ্টির রোদ কেটে উত্তপ্ত তাপে নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত হয়ে পড়ল সেই প্রকাণ্ড সূর্য। উত্তপ্ত রোদে ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা। প্রকৃতি পাল্টে আস্তে আস্তে শীত ঘনিয়ে আসলো। এখন সকালে কিছুটা কুয়াশার ভাবও দেখা যায়, যা প্রকৃতির সৌন্দর্যটাকে ঢেকে রাখে। কিন্তু সূর্যি মামা সেই কুয়াশাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে দিয়ে প্রকৃতির প্রকৃত সৌন্দর্যটা প্রকাশ করে। আচ্ছা, সূর্যি মামা কি পারে না তারে তেজে আমার মনের প্রকৃতিতে জমে থাকা কষ্ট নামক কুয়াশাটা হাওয়ায় মিলিয়ে দিতে? পারে কি? মাথার এক পাশ ধরে বেয়ে বেয়ে পড়ছে ঘাম নামক এক তরল পদার্থ। সেদিকে অনিকার কোনো ভ্রুক্ষেপ নেই। তার জীবনটাই তো একটা অপদার্থ বস্তুতে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ পর ছাদে এলো মোহনার মা, মানে অনিকার ছোট মা। আরে, কোনো পাগল এই রোদের মাঝে এভাবে দাঁড়িয়ে থাকে? পুরো শরীর ভিজে গেল ঘামে। চল ঘরে চল। কলিং বেল বাজতে মেঘলা চৌধুরী গিয়ে দরজা খুলে দেয়। কি রে, তুই রাতে কোথায় ছিলি, আর এখন কোথায় থেকে বা এলি? সেটা তোমাকে বলা কি খুবই জরুরি? মানে, আমি যেখানেই থাকি না কেন সেটা তোমাকে বলাটা কি খুবই জরুরি? মেঘলা চৌধুরী শ্রাবণের গলায় মাথায় হাত দিয়ে চেক করলো। ছেলের আবার জ্বরে উল্টাপাল্টা বকছে না তো? কারণ শ্রাবণ কখনো তার সাথে এভাবে রিয়্যাক্ট করেনি। শ্রাবণ তার মা মেঘলা চৌধুরীর উত্তরের অপেক্ষা না করে সোজা ভেতরে চলে গেল। দরজা লাগাতে লাগাতে ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে মেঘলা চৌধুরী। দুপুরে ফ্রেশ হয়ে খেতে বসলো শ্রাবণ ও মেঘলা চৌধুরী। তোকে দেখে মনে হচ্ছে তোর কোনো বিষয় নিয়ে প্রচণ্ড মন খারাপ। আমি তো তোর মা, আমাকে বলতে পারিস। কাল যে একটা জাদু দেখালাম মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমাদের বোকা বানিয়েছিলি। সেই জাদুতে তোমাদের চোখের আড়ালে আমি কিভাবে ধোকা দিয়েছিলাম, কিভাবে আবার ফু দিয়ে। সেখানে ফুটা যেমন তোমার বোকা বানানোর প্রধান মাধ্যম ছিল তা তোমরা জেনেছ। ঠিক একইভাবে অনিকার ব্যাপারে আমাকে বোকা বানানোর বিষয়টাও মূল খেলোয়াড়ের নাম আমার অজানা নয়। মেঘলা চৌধুরী আগে আন্দাজ করতে পেরেছিল যে এমন কিছুই ঘটেছে। টেবিলের ওপরে রাখা গ্লাস ভর্তি পানিটা নিয়ে একটানে তা পুরো শেষ করে নিয়ে নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করলো। একটু ভয় ভয় নিয়ে শ্রাবণকে বলল, কি বলছিস তুই? অনিকার ব্যাপারে তোকে ধোকা মানে? আরে, দোষ তো ওই মেয়েটারই। কিভাবে তোকে ঠকালো তুই তো নিজের চোখেই দেখলি। দেখো মা, তোমার এই আজাইরা নাটক শোনার টাইম আমার একদম নেই। কালকে আমি বিয়ে করছি, সব কিছুর আয়োজন করো। সে কি, মেয়েটাকে? আপাতত তা তোমার না জানলেও চলবে। আর হ্যাঁ, বিয়ের প্রধান গেস্ট থাকবে আগুন আহমেদ সাইম। চিনি তো নিশ্চয়ই, আর না চিনলেও পরিচয় করিয়ে দেব। এতটুকু বলে শ্রাবণ উঠে গেল। মেঘলা চৌধুরীর একটু একটু ভয়ও জেগে উঠছে মনে। গোধূলির আলোয় ছাদের কার্নিশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মোহন। চারিদিকে প্রেমে ব্যর্থতার খবর শুনতে শুনতে মোহন আজ ক্লান্ত। ভাবছে বসে বসে হবে কি তার আর তানিশার মিল, নাকি পেরোতে হবে তাদেরও নানান ঝড়ঝাপটার মধ্য দিয়ে? হতে পারবে কি তানিশার কোলে গুটি গুটি হাত পা নাড়ানোর একটা ফুটফুটে বাচ্চার বাবা? না, কিছুতেই অনিকার মতো ব্যর্থ প্রেমিক হওয়া যাবে না। প্রয়োজনে গড়ব সংগ্রাম, লড়ব প্রকৃতির সাথে, গড়ে তুলব এক মস্ত বড় প্রেমের ইতিহাস, যা লাইলি মজনুকেও পেছনে ফেলে স্থান গড়ে নেবে সবার শীর্ষে। সকল মানুষের মুখে মুখে থাকবে মোহন তানিশার প্রেম কথন।
ওদিকে অর্পিতার বাবা আসছে আগামী পরশুই। আজ সারাদিনই অর্পিতার মুখে ফুটেছিল এক বিজয়ী হাসি। নেই শুধু মোহনা ও অনিকার মুখে হাসি রেখা। অনিকা তো সেই কবে হাসতে ভুলে গেছে, শিখে গেছে কিভাবে সবসময় চুপচাপ থাকতে হয়। মোহনা তো সেই দুপুরের খাবার খাওয়ার পর থেকেই দরজা বন্ধ করে উপর হয়ে শুয়ে আছে নিজের রুমে। সকালের ঘটনাটা মনে পড়তেই চোখ দুটো ভিজে যাচ্ছে নিজের অজান্তে। সন্ধ্যায় কলিং বেল বাজতেই মোহন গিয়ে দরজা খুলে দেয়। আম্মু, বড়াম্মু, কোথায় গেলে তোমরা? দেখে যাও কে এসেছে। শ্রাবণ ভাইয়া এসেছে। মোহন চিৎকার দিয়ে বলে ওঠে। একটু জোরে বলাতেই অনিকার রুম থেকে তা স্পষ্ট শোনা গেল। ওপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে শ্রাবণকে। সামনে আসার সাহস পাচ্ছে না। আহান চৌধুরী বাড়িতেই ছিল। সেখানে আসতেই শ্রাবণের চোখে চোখ পড়ে তার। লজ্জায় মাথাটা নিচু করে ফেলল আহান চৌধুরী। শ্রাবণ একটু এগিয়ে গিয়েই আহান চৌধুরীকে সালাম দিল। দুজন সোফায় বসে আছে। আমি খুবই লজ্জিত শ্রাবণ। দুইটা মেয়ের ধারা দুইবার তোমরা অপমানিত হলে। ছি ছি মামা, এভাবে বলবেন না। আপনি আমার মামা। আপনাকে বাবার মতোই সম্মান করি আমি। অনিকার মাথার ওপর যে মিথ্যা অপবাদে চাপা দেওয়া হয়েছে তা উন্মোচন করতে আমি এখানে এলাম। দেখো, অনিকার ব্যাপারে আমায় কিছু বলতে এসো না। যে মেয়ে এই পরিবারের মান ইজ্জত এতটুকু রাখেনি, তার ব্যাপারে আমি কিছুই শুনতে চাই না। মনে হচ্ছে অনিকার ব্যাপারে আপনি এখনো রেগে আছেন। কিন্তু অনিকাকে যদি আমি নির্দোষ প্রমাণ করতে পারি। কি বলছো তুমি? হ্যাঁ মামা, দোষ অনিকার নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক হিংস্র ব্যক্তির। তবে কে সে তা মামা সময় মতোই বুঝতে পারবেন আপনি। এখন আপাতত অনিকাকে আমার সাথে যেতে দিন, বাকিটা কালকেই বুঝতে পারবেন। কিন্তু কোথায় নিয়ে যাবে অনিকাকে? তোমার মাকে আমি খুব ভালো করে চিনি। সে কিছুতেই এটা মেনে নেবে না। সে বিষয়ে আপনার ভাবতে হবে না, নিশ্চিত থাকতে পারেন। রাত ৯টা পেছন থেকে মোহনার কোমরটা খুব শক্ত করে চেপে ধরল আদিত্য। মোহনা নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে। সারাদিন কষ্ট দিয়ে এখন আছে দরদ দেখাতে। এত রাতে এখানে এলে কেন? যাও অর্পিতার কাছে। এখনো রাগ করে আছিস? বললাম না, ব্যাপারটা পুরোটাই মিস্টেক। আমি তুই ভেবেই ওভাবে অর্পিতাকে জড়িয়ে ধরেছিলাম। আমি কি জানতাম এত সকালে সে আমার রুমে যাবে চা নিয়ে? আমি আরও ভাবলাম এত সকালে আমার বউটা আমার খেদমত করতে গেল বুঝি। সত্যি অর্পিতাকে তুমি ইচ্ছে করে ধরনি? না না না, মোটেও না। তাহলে যে সকালে আমায় মারলে? সরি সরি সরি, ১০০ বার সরি। আর কখনো আমার এই বউয়ের গায়ে আমি হাত তুলব না, এই প্রমিস। মোহনা এবার নিজে থেকেই আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুমি জানো না, তোমাকে ওর সাথে দেখলে আমার সহ্য হয় না। তারপরও কেন তুমি আমায় এত কষ্ট দাও? অর্পিতার মা নিশু এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটাই শুনছিল। তার মানে এতদিন অর্পিতা মোহনা ও আদিত্যের ব্যাপারে যা বলেছে সবই সত্যি। আদিত্য মোহনার কপালে একটা আলতো করে চুমু এঁকে দিয়ে রুম থেকে বের হতেই অর্পিতার মায়ের মুখোমুখি। রাত ১১টা। ব্যাগে কাপড় চোপড় গোছাচ্ছে অর্পিতার মা নিশুমণি। অর্পিতা রুমে প্রবেশ করতে দেখে তার মা কাপড় চোপড় গোছাতে ব্যস্ত। অর্পিতা একটু অবাক চোখে জিজ্ঞেস করে, কি হলো মা, কাপড় গোছাচ্ছ কেন? নিশুমণি কাপড় গোছাতে গোছাতে উত্তর দিল, কাল সকালেই আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি, রেডি থাকিস। কিন্তু মা, আমি তোর কোনো কিন্তুই শুনতে ইচ্ছুক না। যা বলছি তাই করবি। তুমি যে বললে কাল বাবা আসবে, আমাদের স্টপ। যতটুকু এগিয়েছিস ততটুকুতেই থাক। কাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস তুই? সতীনের সংসার করতে চাস তুই? মানে আদিত্য বিবাহিত। কথাটা শোনা মাত্রই অর্পিতার ২ পা পিছিয়ে যায়। কি কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে আদিত্যকে জিজ্ঞেস করে দেখ না যে মোহনা তার স্ত্রী কিনা। মুহূর্তে অর্পিতা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। প্রচুর রাগ হচ্ছে তার মোহনার ওপর। আগে সন্দেহ হয়েছিল তার। কি চেয়েছিলাম জীবনে? একজনকেই তো চেয়েছি, তাকেও সে কেড়ে নিল ওই ডাইনি মোহনা। রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে মোহনার রুমের দিকে। আজ হয়তো মেরে ফেলবে সে মোহনাকে। এতক্ষণে মোহনা গভীর ঘুমে বিভোর। ওদিকে অনিকা বসে আছে শ্রাবণদের বাড়িতে। চোখে ঘুম নেই তার। এখানে আসতে না চাইলেও শ্রাবণ জোর করে নিয়ে এলো তাকে। বাড়ি থেকে বের হওয়া আর এই বাড়ি পৌঁছানোর মাঝখানে বুকের ধুক ধুক শব্দটা যেন বেড়ে মিনিট প্রতি ১০০-এর উপরে চলে গেল। তার একটাই ভয় ছিল, এ বাড়িতে আসার পর মেঘলা চৌধুরীর রিয়াকশনটা কি হবে।
কোনো মাই তার ছেলের জন্য এমন একটা খারাপ মেয়ে চাইবে না, যা সে সবার সামনেই প্রমাণিত। কিন্তু এই বাড়িতে প্রবেশ করার পর তার ধারণাটা যেন সম্পূর্ণ পাল্টে গেল। মেঘলা চৌধুরী নিজে এগিয়ে এসে তাদের ভেতরে নিয়ে গেল। কিন্তু কেন? রাতে খাবার শেষে বিছানায় বসে আছে অনিকা। মাথাটা কেমন জানি ঘুরছে, শরীরটাও দুর্বল দুর্বল লাগছে তার। শ্রাবণ রুমে এসে অনিকার কাছে চলে গেল। দুহাত বাড়িয়েই অনিকাকে নিজের সাথে জড়িয়ে নিল শ্রাবণ। অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে এতদিন অনিকাকে, প্রচুর যন্ত্রণা দিয়ে ফেলেছে সে। আর না, এবার থেকে নিজের কাছে রেখে দেবে সে অনিকাকে। অনিকাকে অনেকক্ষণ ধরে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে শ্রাবণ। প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার ফিলিংসটা তো একটু অন্যরকম হবেই। অর্পিতা দরজাটা ধাক্কা দিয়ে মোহনার রুমে প্রবেশ করে দেখে মহারানী মনের সুখে ঘুমাচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না অর্পিতা। রাগের মাথায় ঘুমের মাঝেই অহনার গলা চেপে ধরল অর্পিতা। হঠাৎ এমন হওয়াতেই বিছানায় ছটফট করতে থাকে মোহনা। মোহনা যতই ছটফট করছে, অর্পিতা তত জোরেই চেপে ধরেছে। মোহনার রুমের পাশে ছিল আদিত্যের রুম। আদিত্য ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু হঠাৎই মোহনার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ তার কানকে স্পর্শ করে গেল। আদিত্য মোহনার রুমের দরজার পাশে দাঁড়াতে দেখে এই অবস্থা। দৌড়ে গিয়ে অর্পিতাকে আলাদা করে নেয় মোহনার থেকে। সাড়া পেয়ে মোহনা কাশতে থাকে। আদিত্যের চরের তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে অর্পিতা। গালে হাত দিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নিশুমণি দৌড়ে এসেই হাত ধরে টেনে তুলে নেয় অর্পিতাকে। রাত 12টা। সোফায় বসে আছে বাড়ির সকলে। সামনে দাঁড়িয়ে আছে আদিত্য ও মোহনা। তোরা এত বড় একটা কাজ করে ফেলি, অথচ আমাদের জানানোর প্রয়োজনটাই মনে করলি না? তো দুলা ভাই, আপনাদের পাত্রপাত্রী যখন ঘরে আছে, তাহলে এর মাঝে আমাদের মেয়েটাকে জড়ানোর দরকার কি ছিল? নিশুমণি, কবে করেছি সেই কাজ? বাবা, 4 দিন আগে। কবে এত বড় হয়ে গেছিস রে, যে নিজের ডিসিশন নিজে নেওয়া শিখে গেলি? আদিত্য কিছু না বলে মাথা নিচু করে আছে। যেহেতু তোরা নিজেরাই এত বড় হয়ে গেলি, নিজের মূল্যবান ডিসিশনটাও আমাদের তুচ্ছ করে নিয়ে গেলি, যেখানে আমরা হলাম তোদের জীবনের একটা মূল্যহীন বস্তু মাত্র। সেখানে আমার মনে হয় না তোদের নিয়ে আমাদের এত ভাবা দরকার। অতএব তোদের মতো তোরা বেঁচে থাক। আশা করি তোদের পার্সোনাল লাইফে আমাদের আর কোনো প্রয়োজন হবে না। বাবা, কি বলছো তুমি? বাবা, কাকে বাবা বলছিস তুই? আমি আমার সন্তানকে এই শিক্ষা দেইনি যে নিজেদের কোনো বিষয়ে বাবা মাকে তুচ্ছ মনে করবে। আজ থেকে আমার সন্তান আমার কাছে মৃত। অনেকক্ষণ অনিকাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু অনিকার কোনো সাড়া শব্দ পাচ্ছে না সে। বুক থেকে আলাদা করতে দেখে অনিকা অজ্ঞান হয়ে গেল। মুহূর্তে যেন পাগল পাড়া হয়ে গেল শ্রাবণ। কারণ এই মুহূর্তে তার মাকে এক বিন্দুও বিশ্বাস করতে পারছে না সে। বিশ্বাস করবেই বা কিভাবে? বিশ্বাস যে কবে নষ্ট করে ফেলেছে সে। তার ভদ্র চেহারার আড়ালে যে এক খারাপ চরিত্র মানুষ লুকিয়ে আছে, তা তো সে প্রমাণ করেই ফেলেছে। এখন কি গ্যারান্টি আছে যে অনিকার ক্ষতি সে করতে চাইবে না? পাজা গোলা করে অনিকাকে নিয়ে গাড়িতে উঠল শ্রাবণ। পাগলের মতো ড্রাইভ করছে সে। এত রাতে ডাক্তারও ছিল না, তাই ফোন করে অনেক কষ্টে নিয়ে এলো একজনকে, তাও আবার তার নিজস্ব চেম্বারে। রাত 1টা। ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মোহনা। একটু আবেগে কখন যে পরিবারের সাথে দুজন এতটা অন্যায় করে ফেলল বুঝতে পারিনি। সত্যি তো, অনেক অন্যায় করে ফেলেছে ছোটবেলা থেকেই। কোনো আবদারই তারা অপূর্ণ রাখেনি। অতি আদরে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। আর তাদেরকে না জানিয়েই জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলাম। কিছুতেই ঘুমাচ্ছে না আদিত্যের চোখে, তাই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে সে। আজ মনে হয় সকালে কুয়াশাটা একটু বেশি পড়বে। এখনো খুব ভালোভাবেই কুয়াশা ধরেছে। ছাদের এই পাশ থেকে ওই পাশ দেখাটাই টাফ। এত কুয়াশার মাঝেও শরীরটা ঘামাচ্ছে তার। 2 চোখ জুড়ে শুধু কুয়াশা আর কুয়াশা। কিন্তু সামনে এগোতেই তা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কুয়াশাগুলো আজ তাকে স্পর্শ করতে যাচ্ছে না। গায়ে একটা চাদর জড়িয়ে ছাদে উঠে এলো অর্পিতা। হয়তো আদিত্যের এখানে তার শেষ কথোপকথন হবে। পেছনে কারো অনুভূতি টের পেয়ে পেছনে ফিরে তাকালো আদিত্য। কেন করলে আমার সাথে এমন? তুমি তো আমায় ভালোবাসতে, তাই না?
আমি কখনোই বলিনি তোমায় ভালোবাসি। না, ও তো বলনি, তাই না? ফিরিয়ে না দেওয়ার অর্থ এই নয় যে তোমাকে আমি ভালোবাসি। তুমি তো আজ সকালেও আমায় ভালোবেসে বুকে টেনে নিয়েছিলে, মনে আছে কি? দেখো, ব্যাপারটা পুরোটাই অনিচ্ছাকৃত। আজ সকালের পর থেকে কেন জানি এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল তুমি আমাকে ভালোবাসো। হয়তো বলতে পারছো না, কিন্তু তোমার পুরোটাই মন জুড়ে যে মোহনার বসবাস, সেটা আমার জানা ছিল না। যদি জানতাম তুমি আমায় ভালোবাসো না, তাহলে কখনোই তোমাদের মাঝে কাবাবের হাড্ডি হয়ে থাকতাম না। আমি কাল চলে যাচ্ছি, ভালো থেকো তুমি মোহনাকে নিয়ে। যদি আমার স্যাক্রিফাইসে ভালোবাসার মানুষটা সুখে থাকতে পারে, তাহলে স্যাক্রিফাইসটা না হয় আমি করলাম। আমার স্বপ্নটা না হয় অপূর্ণই থেকে যাক। সবাই তো আর স্বপ্নের ছোঁয়া পায় না। আমি না হয় সেই দলেরই একজন হয়ে গেলাম। ওইদিকে মোহনের আজ বিয়ে, সারা বাড়িতে হই হুল্লাস, বাড়ি ভর্তি কত মেহমান। তানিশা মস্ত বড় একটা মালা পরিয়ে দিল মোহনের গলায়। মোহন তো আজ কিনা আনন্দ, গলায় মস্ত বড় একটা মালা থাকায় বর্বর ফিলিংস পাচ্ছে সে। আজ থেকে সে আর তানিশা একসাথে থাকবে ভাবতেই মনটা খুশিতে ভরে উঠছে মোহনের। হঠাৎই সে অনুভব করে গলায় মস্ত বড় তানিশার পরিয়ে দেওয়া জিনিসটা মালা নয়, বরং ঘুমের মধ্যে পেঁচিয়ে যাওয়া লুঙ্গিটা। মুসলমানের পর ডাক্তার আঙ্কেল বলল কয়েকদিন লুঙ্গি পরে ঘুমাতে হবে, আর তা এখন তার বিয়ের মালা হিসেবে কাজ করছে। অনিকার পাশে বসে কপাল ভর্তি কয়েকটা চুমুকে দিল শ্রাবণ। পাশে বসে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে সে। শরীর দুর্বলতার কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিল সে। ডাক্তার কিছু ওষুধ দিল দুর্বলতা কাটার জন্য। কিছুদিন রেস্টে থাকতে বলল অনিকাকে। তখনই হসপিটালে প্রবেশ করে মেঘলা চৌধুরী। শ্রাবণ মেঘলা চৌধুরীর দিকে তাকিয়ে আবার অনিকার দিকে মনোযোগী হলো। তুই আমার বৌমাটাকে হাসপাতালে নিয়ে এলি, আর আমাকে একটাবার জিজ্ঞাসাও করলি না। শ্রাবণ তার কথায় কিছুটা অবাক হলো বটেই। অবাক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা চৌধুরীর দিকে। অনিকাও পিটপিট করে মেঘলা চৌধুরীর দিকে তাকালো। শ্রাবণ কিছু বলতে যাবে, তাও বলেনি, কারণ হবু বইয়ের সামনে নিজের মাকে ছোট করার শিক্ষাটা সে পায়নি। অনিকাকে বিছানায় শুয়ে দিল শ্রাবণ। ঘড়ির দিকে তাকাতে দেখে 4টা ছুঁই ছুঁই, ভোর হতে চলল প্রায়। অনিকার কপালে একটা চুমু দিয়ে পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়েছে, গায়ে একটা চাদর নিয়ে জড়ানো। ক্লান্ততায় অনিকা চলে গেল ঘুমের রাজ্যে ভ্রমণ করতে। ঘুম রাজারা ডাকছে তাকে। দরজাটা হাত দিয়ে হালকা ঠেলে ভেতরে প্রবেশ করল মেঘলা চৌধুরী। মেঘলা চৌধুরীকে দেখে শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। মেঘলা চৌধুরী বিছানায় বসে অনিকার ঘুমন্ত চেহারাটার দিকে তাকায়। মাথায় হাত বুলিয়ে দেয় অনিকার। আর কত মা, বয়স তো অনেক হলো। নিশ্চয় কোনো নতুন ফোন দিয়ে এটে বসেছ। বলো দেখি, একটু শুনি তোমার গড়া ফন্দিগুলো। তুমি পারোও বটে, খুব পারো। নিজের ছেলের সুখটা কি তোমার সহ্য হয় না মা? মেঘলা চৌধুরী মাথা নিচু করে বসে আছে। বলো মা, এমন কেন করেছিলে অনিকার সাথে? সে তো তোমারই আপন ভাইয়ের মেয়ে, তাই না? ওর কথা না হয় বাদই দিলাম। আমি আমি কি ছিলাম তোমার? কেন আমার জীবনের সুখটা কেড়ে নিতে চেয়েছিলে তুমি? আস্তর, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। খুব জোরে শুধু এতটুকুই বলতে পারি, পারলে আমায় ক্ষমা করে দিস। যদিও মা হয়ে তোমার ছেলের কাছে ক্ষমা চাওয়া শোভা পায় না, কিন্তু তবুও কেন জানি আমার তোমাকে ক্ষমা করতে বেশ কষ্ট হচ্ছে। এই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো তুমি, কি হাল হয়েছে মেয়েটার। আর সবকিছুর জন্য তুমি দায়ী মা। শুনেছিলাম নিজের কাছে মেয়ে না থাকলে সে সবসময় আশেপাশে মেয়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করে রাখে। আর তুমি কি করে পারলে এরকম একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? বিশ্বাস কর শ্রাবণ, প্রতিশোধের আগুনে আমি ভুলে গিয়েছিলাম আমার ব্যক্তিত্ব। ভুলে গিয়েছিলা যে যদি আমার একটা মেয়ে থাকতো, তারও অনিকার মতোই সবকিছু থাকতো। জানিস, আমার আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে। শ্রাবণ কিছু না বলেই দাঁড়িয়ে রইল। পারবি তোর এই হতবাগা মাটাকে একটি বাড়ির জন্য ক্ষমা করতে? বিশ্বাস কর, আমি তোকে সবসময় নিজের মেয়ের মতোই আগলে রাখব। শ্রাবণ কিছু না বলেই মন খুলে একটা দীর্ঘশ্বাস নেয়। আরেকটা কথা বাবা, এই সব কিছু যে আমি করেছি, এটা তুই অনিকা আর বাকি কাউকে বলিস না। আমার মান ইজ্জতের প্রশ্ন এটা। এই তো তোমার আসল চেহারাটা প্রকাশ করে ফেললে। আসলে তুমি অনিকার প্রতি ভালোবাসা প্রকাশ করছো না, বরং সম্মানের কথা ভেবেই এসব নাটক করছো। বিশ্বাস কর বাবা, আমার এটার মাঝে বিন্দু মাত্র কোনো অভিনয় নেই।
আমি যা বলছি সবকিছু মন থেকেই বলছি। সত্যি, আমি তোর আর আগের মা নেই। আমি এখন সম্পূর্ণ পাল্টে গেছি। আজ সকালেই তোদের নিয়ে আমি যাব ওই বাড়িতে। প্রয়োজনে ক্ষমা চেয়ে নেব ওদের কাছ থেকে। তুমি কি মনে করো সত্যিটা জানলে ওরা তোমায় ক্ষমা করবে? মেঘলা চৌধুরী কিছু না বলে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, অনেক রাত হলো, কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। ঘুমিয়ে পড়। কাল সকালেই আমি তোদের নিয়ে ওদের বাড়িতে যাব। সকালে কুয়াশা ঘেরা সকল কিছু, একটু দূরে জিনিসও স্পষ্ট বোঝা যাচ্ছে না। সূর্যের পূর্বাভাসটাও কিছুটা ভেসে উঠছে পূর্ব দিগন্তে। শীতের সকালে গায়ে থাকা কম্বলটাও আষ্টে পৃষ্ঠে গায়ের সাথে জড়িয়ে শুয়ে আছে মোহনা। আজ যে তাদের দুজনকে এ বাড়িতে ছাড়তে হবে, মনে হয় সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই তার। কিন্তু আদিত্যের পুরোটা মন জুড়ে শুধু দুশ্চিন্তের আনাগোনা। এই নিয়ে রাতে ঠিকমতো ঘুমও হলো না তার। সকাল 9টা। যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে আদিত্য। মোহনা পাশেই বসে আছে। আমরা চেষ্টা করলে আমাদের বাবা মাকে কি রাজি করাতে পারি না? তুই তাদের ছোটবেলা থেকেই তাদের চিনিস, তাই তাদের ব্যাপারে তোকে নতুন করে কিছু বলার দরকার মনে করছি না আমি। তবুও অন্যান্য বিষয়ে আমাদের মাঝে অনেক ব্যবধান আছে। আদিত্য ব্যাগ গোছানো বাদ দিয়ে সোজা হয়ে বলে, তোর কি মনে হয় বাবা মা আমাদের মেনে নিবে? মেনে নিলে কিন্তু কালই মেনে নিত। তবুও সে চেষ্টাটা করতে প্রবলেম কোথায়? দেখ, কোনো এক সময় হয়তো আমাদের উপর থেকে বাবা মায়ের রাগটা উঠে যাবে। এখন কিন্তু তারা আমাদের উপর প্রচণ্ড রেগে আছে। তাহলে আমরা এখন কোথায় যাব? দেখি, একটা ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে আশা করি। ওদিকে গাড়ি করে রওনা দিল শ্রাবণ, অনিকা ও মেঘলা চৌধুরী। দিনের আলোয় কুয়াশা কিছুটা কমে গেছে। তারা এসে পড়ল তাদের গন্তব্যস্থানে। তারা তিনজন বাড়িতে প্রবেশ করতেই আহান চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ায়। হয়তো মেঘলা চৌধুরীকে দেখেই সে অবাকের চরম পর্যায়ে। বউ, তুমি এখানে? আমারও তো বিশ্বাসই হচ্ছে না। কেন, তোর বাড়িতে বুঝি আমি আসতে পারি না? এ বাড়ি থেকে যাওয়ার পরও কি আমি তোদের পর হয়ে গেছি? না না, কি বলছো তুমি? তুমি এসেছো, আমি অনেক খুশি। আহান চৌধুরী তাদের নিয়ে সোফায় একসাথে বসলেন। এর মাঝেই শ্রাবণ একটা বিষয় লক্ষ্য করে। আহান চৌধুরী একবারও অনিকার দিকে ফিরে তাকায়নি। তাই সে বলে ওঠে, মামা, আমি বলছিলাম যে অনিকাকে আমি নির্দোষ প্রমাণ করব। এই নিন, ভিডিওটা দেখুন। মুহূর্তেই যেন মেঘলা চৌধুরীর গলা শুকিয়ে গেল। কি এমন ভিডিও দেখাচ্ছে শ্রাবণ? ভিডিওটি দেখা যাচ্ছে রাতের অন্ধকারে অনিকার রুমে কেউ প্রবেশ করেছে, কিন্তু অন্ধকারে চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর লাইটের আলোতে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চিনতে পারছেন ছেলেটাকে? এ তো সাইম, যে 2 বছর আগেও অনিকাকে ডিস্টার্ব করত। ভিডিওটা ছিল সেই রাতের, যেদিন সাইম রাতের অন্ধকারে অনিকার রুমে এসেছিল। তার আগেই শ্রাবণ সেই রুমে গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার কারণে সবকিছু রেকর্ড হয়ে গিয়েছিল। সিঁড়ি দিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে একে অপরের হাত ধরে নেমে আসছে আদিত্য ওর মোহনা। কি ব্যাপার আহান, ওরা কোথায় যাচ্ছে? আহান চৌধুরী কিছু না বলেই চুপ করে আছে। ওরা চলে যাচ্ছে, বড় কাকা ওদের বাড়ি থেকে চলে যেতে বলেছে। মোহন বলে উঠল, কিন্তু কেন আহান, কি করেছে ওরা? ওরা বিয়ে করে ফেলেছে ফুপি, তাই বাবা ওদের বাড়ি থেকে চলে যেতে বলেছে। কি বলছিস আহান? তাই বলে তুই ওদের বাড়ি থেকে বের করে দিবি? তুই কি থাকতে পারবি তোর একমাত্র ছেলেকে ছাড়া? যে ছেলেকে নিয়ে তুই অনেক গর্ব করতি, তুই ওদের বের করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হয়তো তারা কেউ অন্যের সাথে সুখী হতো না, তারা হয়তো একে অপরের সাথে সুখী হবে। আর তুই কিনা তোর ছেলের সুখ চাস না? আদিত্য ও মোহনা দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাজটা যখন ওরা করে ফেলেছে, রাগ করে আর কি করবি বল? আর তারা দুজনই তো এ বাড়ির ছেলে মেয়ে। আহান চৌধুরী বসে আছে, কোনো কথা নেই মুখে। আদিত্য আহান চৌধুরীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। আদিত্যের মা অনামিকার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার একমাত্র ছেলের জন্য। আহান চৌধুরীর মুখে কোনো উত্তর না পেয়ে আদিত্য মোহনার হাত ধরে সেখান থেকে হাঁটা ধরে। ওদিকে অনামিকার চোখের পানি আরো দ্বিগুণভাবে প্রভাবিত হতে লাগল। দরজার বাইরে পা রাখতেই আহান চৌধুরী পেছন থেকে ডাক দিয়ে ওঠে। আহান চৌধুরীর ডাকে দাঁড়িয়ে যায় দুইজন। মুখ দিয়ে বলেছি বললে কি চলে যাবি? মনটা কি চায় তা জানতে চাইবি না? বাবাকে এভাবে একা ফেলে গিয়ে তোর কষ্ট হবে না? করুণ সুরে বলে ওঠে আহান চৌধুরী। আহান চৌধুরী আদিত্যের সামনে আসতেই আদিত্য হুট করে তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়।
থ্যাংক ইউ সো মাচ বাবা। আমার 2 ছেলে মেয়ের বিয়ে, এভাবে চুপি চুপি হয়ে গেলে মানুষ কি বলবে? আমি কিপটা হলেও এতটা কিপটা না। সবাই জানবে তোদের বিয়ের কথা, সবাই। বরের আসরে বসে আছে আদিত্য ও শ্রাবণ। তাদের মাঝখানে মোহন গিয়ে বসল। ভাইয়া, একটা কথা বলি। তাড়াতাড়ি বল, কি বলবি? বলছিলাম কি, তোমাদের তাটো শেষ হয়ে যাবে, আমার ব্যাপারটাও একটু দেখো। কি বলছিস তুই? তোর মতো ছেলেকে বউ দিবে কে? আরে, আমার পাত্রী অনেক আগে থেকেই রেডি, সমস্যা নাই। তোমাদেরটা কয়েক মাস পর হলেও চলবে। কি বলছিস তুই? বউ দিয়ে কি করবি তুই? আরে, তুমি বুঝতেছো না ব্যাপারটা? চারিদিকে যেমন ঝড়ঝাপটা দেখলাম, তাতে এখন আমার ভীষণ ভয় করছে। আপাতত বিয়েটা করে রাখি, বড় হলে না হয় ওকে তুলে নিয়ে আসব। ভালো না বুদ্ধিটা? 10 দিন পর শেষ বিকেলে হালকা গোধূলির আলোয় টিপটিপ করে নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছে দুইজন। মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার অভিনয় করছে মেয়েটা, আর ছেলেটা তাকে সেভ করে টান দিয়ে নিয়ে আসছে বুকের কাছে। একসময় হোঁচট খেয়ে পড়ে পা ব্যথার অভিনয় করছে মেয়েটা, আর ছেলেটা তাকে বাজা কোলে করে হেঁটে চলেছে ওই নির্জন পথ। হাঁটতে হাঁটতে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে আদিত্য ও মোহনা। সন্ধে পেরিয়ে রাত। কনকনে শীতে ব্যালকনিতে গায়ে হালকা একটা চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। পেছন থেকে ভেসে আসে একটা মেয়ে ডাক। ওগো, ঠান্ডা লেগে যাবে তো, ঘরে চলে আসো। কোমল সুরে ছেলেটা বলে ওঠে, এদিকে আসো আমার কাছে। মেয়েটা কাছে যেতেই ছেলেটা একটা চাদরের নিচে দুজনকে জড়িয়ে নেয়। কাঁধে থুতনিটা রেখে বারবার বলে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই কনকনে শীতে এক চাদরের নিচে জড়িয়ে ধরে আছে শ্রাবণ অনিকাকে। ওদিকে হতবাগার মতো একাকিত্ব নিয়ে পড়ার টেবিলে বসে অঙ্ক কষে যাচ্ছে মোহন। সেদিন বাবাকে বিয়ের কথা বলায় পাছায় পড়া লাঠির আঘাতগুলো এই শীতে এখনো কনকন করছে। সমাপ্ত।